প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি ভালো আছেন আর আপনি সবসময় ভালোর দলেই থাকেন। ভূত এফএমের সকল সদস্য এবং বিশেষ করে ভূত এফএম টিমকে অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমার নাম মোহাম্মদ মানিক। আমি দেশের বাইরে থাকি। আমি একটা ওয়ার্ল্ড ওয়াইড মানি এক্সচেঞ্জ কোম্পানিতে ফ্যাসিলিটি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। আমার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার কোনো একটি গ্রামে। ঘটনাটি যদি ভালো লাগে তবে অনুগ্রহ করে পড়ে শোনাবেন। ঘটনাটি একদম সত্য, বিশ্বাস করা না করাটা আপনাদের ব্যাপার। এই ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমার বাবা আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবেই আমি তুলে ধরলাম। ঘটনাটি প্রায় 40 থেকে 42 বছর আগের ঘটনা। তখন আমার বয়স আনুমানিক 13 থেকে 14 বছর। আমাদের পরিবার, আমাদের পারিবারিক অবস্থা খুবই খারাপ ছিল। আমার বাবা সারাদিন রোজগার করে যা পেত তা দিয়েই আমাদের সংসার চলত। তখন ছিল বর্ষাকাল। আমার বাবা তখন নৌকা চালাতো। আমি সারাদিন বন্ধুদের সাথে আড্ডা, খেলাধুলা, মানুষের গাছ থেকে তাল কাটা ইত্যাদি করে বেড়াতাম। কোনো পড়াশোনা করতাম না, কেননা আমাদের সময় এত স্কুল ছিল না। একদিন ভোরবেলাতে বাবা খুব রাগারাগি করছেন মার সাথে। ঘুম থেকে উঠে শুনি বাবা আমাকে নিয়ে মার সাথে ঝগড়া করছেন, কেন আমি কাজ করি না। বাবার রাগারাগি করে সকাল সকাল বাবা কোথায় যাওয়ার চলে গেল। মা আমাকে বলল বাবা নাকি আজকে খুব শরীরটা খারাপ, তাই আজকে কাজে যেতে পারবে না। মাও আমাকে খুব বকাবকি করলো। আমার খুব রাগ হলো। রাগের বশে আমি আমার বাবার নৌকাটা নিয়ে কাজে বেরিয়ে পড়লাম। আমাদের স্থানীয় একটি বাজারে নৌকার ঘাটে গিয়ে মানুষদের নিয়ে তাদের বাড়ি বাড়ি পারাপার করতে লাগলাম। বর্ষার মৌসুম, তাই চারিদিকে পানি আর পানি। সারাদিন রাগের বশে আমি না খেয়ে ভাড়া মারি, অনেক টাকাও পাই। দিনের তখন পরন্ত বিকেল। আমি তখন নৌকা ঘাটে বেঁধে বসে আছি। তখন একজন লোক আসে এবং আমার নৌকার কাছে চলে আসে। সে এসে আমাকে বলে ভাড়া যাবে। লোকটার সাথে আরো দুজন লোক ছিল। আমি বলি কোথায়। সে আমাকে বলে বাজারের নাম এবং আমাদের এখান থেকে 10-12 মাইল দূরে। আমি বলি যাব। ভাড়ার টাকা কত দিবেন তা মিটিয়ে তাকে নিয়ে আমি রওনা হলাম। গন্তব্য 2 থেকে 3 মাইল দূরে থাকতেই মাগরিবের আজান দিয়ে দেয়। যথারীতি তাদেরকে তাদের গন্তব্যে পৌঁছে দেই। তারা আমাকে টাকা দিয়ে নেমে যায়। আমার খুব ক্ষুধা পায়। নৌকা ঘাটে বেঁধে রাস্তার পাশে একটা দোকান থেকে কলা আর রুটি কিনে আমার নৌকা এসে শুয়ে থাকি। চারিদিকে হালকা অন্ধকার নেমে আসে। আকাশে চাঁদ ছিল। আমার একা একা বাড়িতে ফিরতে ভয় লাগছিল, তাই অপেক্ষা করতে থাকলাম আমাদের গ্রামের বা আশেপাশের এলাকার কাউকে যদি পাই। পেলে ভাড়া কম হলেও তাকে নিয়ে চলে যাব। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা বসে আছি। আমাদের এলাকায় কোনো মানুষ নেই। ঘাট থেকে আস্তে আস্তে সব নৌকা চলে যায়। নৌকা ঘাটে এখন শুধু আমি একা। একটা সময় আমার ঘুম চলে আসে। চোখগুলো লেগে লেগে আসছে। এমন সময় একজন লোক এসে আমাকে ডাকে। আমি উঠে নৌকার ছাউনি থেকে বের হয়ে আসি। বলি কোথায় যাবেন। লোকটা আমাদের পাশের গ্রামের কথা বলে। আমি আর 7-5 না ভেবে বলি যাব, কেননা সে যে জায়গার কথা বলছে সেখান থেকে বিলের মাঝখান দিয়ে আমাদের বাড়িতে আসতে 30 মিনিট লাগবে। আর আমি সেই রাস্তাটা চিনি। যাক, লোকটাকে নিয়ে আমি রওনা হলাম। লোকটার হাতে ঘড়ি থাকায় তাকে জিজ্ঞেস করলাম কয়টা বাজে। সে বলে 9:10। আকাশে চাঁদের আলো, সারা বিল দেখা যাচ্ছে। কতক্ষণ হয়েছে জানি না, আনুমানিক 2-2.5 ঘন্টার মতো হবে। তাকে বাড়িতে নামিয়ে দেই। সে টাকা দিয়ে আমাকে বলে আজকে তাদের বাড়িতে থেকে যেতে। লোকটা ঘড়ি দেখে বলে রাত প্রায় 12টার কাছাকাছি। এত রাতে একা একা বাড়ি যেতে পারবে? আমি থাকতে রাজি হইনি, কেননা বাড়িতে মা খুব চিন্তা করবেন। যাক, তাকে নামিয়ে
আমি নৌকা নিয়ে বাড়ির দিকে রওনা দেই। তাদের গ্রাম থেকে আমাদের গ্রামে আসতে হলে প্রথমে একটা বিল পার হতে হয় এবং একটা খালের পথ ধরে এসে তারপরে আমাদের গ্রামের 2টা বিল পার হলে আমাদের বাড়ি। আমি নৌকা নিয়ে বিলের ধারে পরিষ্কার কোনো আগাছা না থাকায় বেয়ে চলি। এই ধারটা খালে গিয়ে নেমেছে, আর খালের ওই পারে একটা বড় কবরস্থান। আমি উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছি। চাঁদের আলোয় সবকিছু দেখা যায়। হালকা হালকা বাতাস বইছে। আমার ভেতর থেকে ভয় দূর করার জন্য আমি আস্তে আস্তে গান গাচ্ছি আর নৌকা বেয়ে চলছি। কিছুটা দূর থেকেই আমি দেখতে পাচ্ছি খালের ওপর পাড়ে কি যেন চলছে। আমি মনে মনে চিন্তা করলাম, হয়তো খাড়া জালে মাছ ধরার একজনের বড় জাল, সেই জালে হয়তো লোকেরা মাছ ধরছে। আমি আরও এগিয়ে আসলাম। এখন ভালো করে খেয়াল করে দেখলাম এটা কোনো খরা জাল নয়, সাদা সাদা কাপড় পরা অনেক লম্বা লম্বা অনেকগুলো মানুষের মতো। আমার ভয় লাগতে শুরু করে। আমি নৌকাটা থামিয়ে দেই। হঠাৎ কোথা থেকে যেন অনেক জোরে বাতাস চালু হয়ে যায়। বাতাসে ধাক্কা মেরে আমার নৌকাটা খালের পাশে নিয়ে আসে। আমি অনেক চেষ্টা করছি থামিয়ে রাখার জন্য, কিন্তু পারছি না। ওই পারে কবরস্থানে তাকিয়ে দেখি, যা দেখে আমার সারা শরীর একদম শক্ত হয়ে যায়। আর মনে হচ্ছে এখনই বুঝি আমার মৃত্যু হবে। আমি দূর থেকে যেগুলো সাদা সাদা কাপড় পরা মানুষের মতো দেখেছি, সেগুলো মানুষ না, তারা মানুষের চাইতেও অনেক বেশি লম্বা, আর তাদের হাতের নখগুলো অনেক বড়। শুধু মানুষের মতো সাদা কাপড় পরা, এগুলোর সাথে গরুর মতো দেখতে গায়ের লোম এবং কালো কুচকুচে মুখটা দেখতে অনেকটা হিংস্র প্রাণীর মতো। একটা কবর খুঁড়ছে তারা। আমার চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে মৃত্যু আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি নৌকাটা বিলের পাড়ের দিকে নিয়ে যেতে চাচ্ছি, কিন্তু এত বাতাস কোথা থেকে আসলো বুঝতে পারছি না। কবরটা একদম খালের পাড়েই ছিল। আচমকা বড় বাতাস এসে আমার নৌকাটা ঠিক কবরের সাথে গিয়ে ধাক্কা খায়। আমার জন্তুগুলো আমার দিকে তাকায়। তাদের হিংস্র চোখগুলো দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নৌকাতে যে বৈঠা থাকে, এটা দিয়ে আমি নৌকা থেকে নেমে আল্লাহর নাম নিয়ে জন্তুগুলোকে পিটাতে শুরু করি। মানুষের মতো দেখতে জন্তুগুলো এবং হিংস্র জন্তুগুলো এত ভয়ঙ্কর চিৎকার দিয়ে লাফিয়ে লাফিয়ে পানিতে ঝাঁপিয়ে পড়তে থাকে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে। তারা একসময় সবগুলো মানুষরূপী প্রাণীগুলো এবং হিংস্র জন্তুগুলো পানিতে মিশে যায়। আমি কবরটার দিকে তাকিয়ে দেখি লাশটা প্রায় কবর থেকে অর্ধেক তুলে ফেলেছে। কবরের পাশে কিছু মিষ্টির পাতিল পড়ে আছে, এগুলোতে মিষ্টিও আছে। আমার আর সাহস হয়নি লাশটাকে কবরের ভেতরে দেওয়ার। আমি তাড়াতাড়ি নৌকা চালাতে থাকি। আমি নৌকা চাল নিয়ে দ্রুত সেখান থেকে চলে আসি। আমার মনে হচ্ছে নৌকার সাথে পানিতে কারা যেন চলছে। কবরস্থান থেকে 100 গজ বা তার একটু বেশি দূরে একটা খরা জাল দেখতে পেলাম। জালটাতে লোকও আছে, মাছ ধরছে। আমি ভয়ে ভয়ে ঠিক মতো নৌকা চালাতে পারছি না। ওদিক দিয়ে চলে যাচ্ছে। খরা জালের কাছে আসতেই লোকটা আমাকে ডাক দেয়। লোকটার বয়স 40 থেকে 50 বছর হবে। লোকটি বলে, বাড়ি কই মাঝির? আমি ভয়ে ভয়ে আমার গ্রামের নাম বলি। আমার বাড়ির নামও জিজ্ঞেস করে। আমি তাও বলি। আমাকে লোকটা তার কাছে যেতে বলে। আমি ভয়ে ভয়ে বলি, কেন কাকা, আমার তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আমি তো আপনার জালের কোনো ক্ষতি করিনি। লোকটি অনেক ধমকের সুরে বলে তার কাছে যেতে। আমি নৌকাটা ঘুরিয়ে জালের কাছে যাই। খরা জালের মধ্যে এক ধরনের টং থাকে, বিশ্রামের ছাউনি ঘর। লোকটা টং থেকে আমার নৌকায় এসে আমাকে পানিতে নামতে বলে। আমি বলি, কেন, কি হয়েছে? লোকটি অনেক বড় বড় চোখে আমাকে ধমক দিয়ে দেয়। আমি ভয়ে পানিতে নামি। লোকটা একটা হাত ধরে রেখেছে। আমি পানিতে ডুব দিলে কেমন যেন একটা চিৎকারের আওয়াজ কানে আসতে থাকে। মনে হচ্ছে অনেকগুলো জন্তু একসাথে চিৎকার করছে। আমি ভয়ে ভয়ে তাড়াতাড়ি গোসল করে পানিতে উপরে উঠে যাই। লোকটা তার এখান থেকে একটা লুঙ্গি এনে আমাকে পরতে দেয়। তারপর আমাকে বলে, কবরস্থানে কি করছো তুমি? জবাবে আমি বলি, কিছু করার নয় তো কাকা। লোকটা আমাকে ধমক দিয়ে বলে, নৌকা খরা জালের বাঁশের সাথে ভালো করে বাঁধো, জালের টঙে ওঠো। আমি নৌকাটা বাঁশের সাথে বেঁধে তার সাথে টঙের ভেতরে গেলাম। টঙের ছাউনিটা একটু বড়ই ছিল। লোকটা আমাকে এক বোতলে কি একটা পরে সরিষার তেল দিয়ে বলে গায়ে ভালো করে মাখতে, পা থেকে মাথা পর্যন্ত।
তেলটা দেওয়ার সাথে সাথে আমার শরীরে জ্বর চলে আসে। আমার শরীরে এত জ্বর আসে যে আমি জ্বরে কাঁপতে থাকি। লোকটা টঙের 2টা কাঁথা ছিল, এগুলো দিয়ে আমাকে পেঁচিয়ে শুইয়ে দেয়। আর লোকটা বিড় করে কি যেন পড়ছে আর ফু দিচ্ছে। ফু দেওয়ার সাথে সাথে আমার শরীরে আরও বেশি জ্বর আসছে, আমার শরীর কাঁপুনি বাড়তে থাকে। তখন রাত কয়টা বাজে সেটা জানা ছিল না, তবে খুব গভীর রাত ছিল। আমার জ্বরের মাত্রা এত বেশি পরিমাণে হয় যে খরা জালের টংটা মনে হচ্ছে এখন ভেঙে যাবে। আমি কাঁপতে কাঁপতে শোয়া থেকে উঠে যাচ্ছি। বারবার মুরব্বী লোকটা আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে আবার শুইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমার ছেলে আসে নৌকা দিয়ে কোথা থেকে যেন। আমি তার ছেলেকে টঙে আসতে বলে এবং জড়িয়ে শুয়ে রাখার জন্য দুজন আমাকে কাঁথা দিয়ে জড়িয়ে রেখেছে। আমার আর মুরব্বি দোয়া পড়ছে। টঙের নিচে পানিতে মনে হচ্ছে অনেকগুলো বড় বড় মাছ পানিতে একসাথে ঝাপটালে যেমন শব্দ হয় তেমন হচ্ছে। মাছগুলো মনে হচ্ছে সব ভেঙে চুরে ফেলবে। প্রচুর বাতাসও বইছে। মুরব্বি লোকটা তার ছেলেকে বলে, পানি বা টঙের বাইরে যা কিছু হোক ওকে ছাড়বি না। মুরব্বি লোকটা আওয়াজ করে দোয়া পড়ে এবং সূরা পড়ে যাচ্ছে এবং আমাকে বারবার নাকে মুখে সরিষার তেল দিয়ে যাচ্ছে। আশেপাশে কোথাও কোনো বাড়িঘর ছিল না যেখানে আমাকে নিয়ে যাবে। আর পানিতে যে সব শব্দ আর তীব্র বাতাসে আর যা কিছু অঘটন ঘটবে তাই আর সাহস করেনি লোকটা। এভাবেই সারা রাত মুরব্বি আর তার ছোট ছেলেটা আমার সাথে ধস্তাধস্তি হয়। যখন ফজরের আজান আমার কানে চলে আসে তখন আচমকাই আমার শরীর থেকে জ্বর চলে যায়, বাতাসও থেমে যায়, পানিতে যে শব্দ হচ্ছিল তাও থেমে যায়। এক কথায় চারিদিক একদম শান্ত। মুরব্বি তার ছেলেকে বাড়িতে যেতে বলে, খাবার নিয়ে আসতে। ছেলেটি বাড়িতে চলে যায়। আমার সারা শরীরে তেলে ভেজা ছিল, তাই মুরব্বি আমাকে পানিতে নেমে গোসল করতে বলে। আমি গোসল করি এবং মুরব্বির সাথে ফজরের নামাজ পড়ি। তারপর লোকটা আমাকে রাতের ঘটনার কথা বলে। আমাকে বলে, তোমার সাহস কত, তুমি এগুলোকে মারছ? আমি এখানে 15 বছর ধরে খরা জাল দিয়ে মাছ ধরি। এই কবরস্থানে কত কিছু আসে, দল বেঁধে বেঁধে আসে, এরা কত কিছু খায়। তুমি কি দেখেছ? আমি প্রতিদিন এর চাইতেও অনেক বেশি দেখি। তারা আমার জালের কাছে আসে, আমার ডোলা থেকে মাছও নিয়ে যায়। আমি কিছু বলি না। তুমি যেটা দেখেছ গতকালকে সকালে এই লাশটা কবর দিয়েছে, তারা আসছে ওই লাশটা খেতে। তারা যখন আসছে আমি তখন প্রথমেই দেখেছি, কিন্তু আমি কিছু বলি না। আর তোমার সাহস কত মিয়া, তুমি এগুলোকে মারছ? তোমাকে যদি আমি ছেড়ে দিতাম তাহলে তুমি সামনের বিলটাতে গেলেই তোমাকে শেষ করে ফেলতো। পানিতে আওয়াজ শুনোনি তাদের? তোমার কপাল ভালো, বাবা মার দোয়ায় বেঁচে গেছো। আর আমি তোমার বাবা মাকে চিনি। তোমার বাবা প্রায় এখানে ভাড়া মারতে আসে। জীবনে আর কখনো এই সব জিনিসের উপরে হাত তুলবা না। কথা বলতে বলতে তখন অনেক পরিষ্কার হয়ে গেছে আকাশটা। ছেলেটা এতক্ষণে খাবার নিয়ে চলে আসে। মুরব্বি আমাকে খাবার খেতে বলে, আমি খাবারগুলো খাই। খাবার শেষ করে আমি মুরব্বি তার ছেলেকে অনেক ধন্যবাদ জানাই। আসার সময় মুরব্বি আমাকে একটা কালো সুতো পরিয়ে দিয়ে ফু দিয়ে আমার ডান হাতে বেঁধে দেয়। আমি বাসায় চলে আসি, মাকে সব ঘটনা বলি। মা আমাকে হুজুরের কাছে নিয়ে ঝাড়ফুঁক করায়। পরে আমার আর কিছু হয় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। বর্তমানে আমার বাবার শারীরিক অবস্থা ভালো না। সকলের কাছে দোয়া চাই যাতে আল্লাহ আমার বাবাকে সুস্থতা দান করেন। কাজের ব্যস্ততার কারণে লেখার সময় পাই না, তবুও লিখে ফেললাম। যদি কোনো ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার কাছে আরও অনেক ঘটনা আছে আমার বাবার সাথে ঘটে যাওয়া, সময় হলে লিখে পাঠাবো। আর যদি দেশে যাই তবে অবশ্যই স্টুডিওতে গিয়ে আমি ঘটনা শেয়ার করব। ভালো থাকবেন। তারপরে তিনি তার ঠিকানা দিয়েছেন। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। পড়ব সেটা হচ্ছে আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব, তার কাছে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা আপনি প্লিজ একটু আমাদেরকে বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রোমেল, এসেছি পুরান ঢাকা লালবাগ থেকে। ওকে।
আপনার ঘটনা? আমার সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আছে, সেখান থেকে আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব আজকে। জি সেটা হচ্ছে আমার সামনেই ঘটে যাওয়া ঘটনাটি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। জি ঘটনাটি ঘটে আমার মামির সাথে, সেখানেই আমি ছিলাম উপস্থিত। সেই ঘটনাটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। জি স্বাভাবিকভাবেই কর্মদিবস ছিল সেদিন। আমি অফিস থেকে বাসায় ফিরি। আমার বাসা থেকে মামার বাসা কাছেই, জাস্ট একটা রাস্তার দূরত্ব। অফিস থেকে আসার পর মা বলল, তোর মামা ফোন করেছিল, ওনাকে একটু কল দে, জরুরি কিছু বিষয় মনে হয়, একটু কল দিতে বলেছে আচ্ছা। জরুরিভাবে। তো আমি ফোন দিলাম মামাকে, হাত মুখ ধুয়েই। মা বলল, তুই একটু তাড়াতাড়ি পারলে এখনই চলে আয়, তোর সাথে একটু কাজ আছে। জি তো আমি চলে গেলাম, সাথে সাথেই মাকে বলে গেলাম আমি মামার এখানে যাচ্ছি, এটুকু বলে আমি বের হয়ে গেলাম। মামা উপরে গিয়ে মামার সাথে দেখা করলাম। মামা আমাকে তার ড্রয়িং রুমে নিয়ে গেলেন। স্বাভাবিকভাবে একটু বললেন যে তোর মামির সাথে কিছুদিন যাবৎ একটু কেমন যেন আচরণ করছে, হুম তো একটু তোর কি একটু দরকার। আমি বললাম, কি ঘটনা মামা, আমাকে একটু বুঝিয়ে বলেন, তাহলে আমি দেখি আপনার কোনো হেল্প বা কোনো কিছু করতে পারি কিনা। কিনা, রাইট? তো বললো, তোর মামি কিছুদিন যাবৎ দেখছি কেমন যেন আচরণ করছেন, জি হঠাৎ করে রেগে যায়, কথা ঠিক মতো বলে না, চোখগুলো কেমন যেন হয়, আর স্বাভাবিক খাবার খাওয়া ছেড়ে অন্যরকম কিছু খেতে চায়, যেগুলো মানুষ খাওয়ার যোগ্য না, এরকম কিছু। আচ্ছা আমি বললাম, কেমন? বললো যে এমন তো কিছু না, তেমন তো কিছু দেখিনি, তবে কয়লা খেতে চায় বারবার। পয়লা? জি, কয়লা খেতে চায়। আমি বললাম, এটা কেমন? বললাম, তুই তোর একটু দরকার, এই কারণে আমি একজনকে ডাক দিয়েছি, উনি আসছে, আমাকে আনতে গিয়েছে, আমাকে আনতে গিয়েছে, একটু অপেক্ষা কর, উনি চলে আসবে, চলে আসলে ওনার সাথে আমি থাকবো, তুই যা শুধু আমার সাথে একটু সঙ্গ দিস, এই জি। আরটুকু না, আমি একটু ভয় পাচ্ছি তো বিষয়টুকু। এমন ঠিক আছে মামা, সমস্যা নেই, আসুক। তো এর মাঝে আমি মামির রুমে গেলাম, মামিকে দেখি যে না, উনি স্বাভাবিকই আছেন, আরও বেশ কিছু গেস্ট এসে পড়ছেন ওনাকে দেখার জন্য। তাই আমি বললাম, মামা মামি তো দেখি যে ঠিকই আছেন। বললো, ঠিক আছে, ঠিক আছে, এখন ঠিক আছে, কিন্তু একটু পর দেখবি চেঞ্জ হয়ে গেছে। এমন কেমন? বলো, তুই সামনে একটু কয়লাইনে ধর, দেখ চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম, না তাহলে থাক, যাকে ডাক দিয়েছেন উনি আসুক, ওনার সাথেই না হয় আমি দেখবো না বাকিটুকু। হুম তো কিছুক্ষণের মধ্যে তান্ত্রিক টাইপের একজন লোক আসছেন। স্বাভাবিকভাবে নর্মালি যেরকম তান্ত্রিক থাকে, লম্বা জোব্বা পরা, কালো রঙের, মাথায় জট বাঁধা চুল, গলায় মোটা ধরনের একটু মালার ধরন। দেখে একটু ভয় পেলাম আমি, যে আসলে সরাসরি কখনো এরকম দেখিনি, তো কোথাও যাইনি এরকম, তো একটু ভয় পেলাম। তখন মামা তান্ত্রিককে সব কিছু খুলে বললেন যে উনি এরকম আচরণ করছে, জাস্ট ওনাকে কী করা যায়। তো তান্ত্রিক বলল, আসলে আমার তো আসনে বসতে হবে, বসে তারপরে আমি পুরো বিষয়টা উপলব্ধি করে তারপরে আমি কি সমাধান দেওয়া যায় সেটা আমি দিব। বললো যে ঠিক আছে, তাহলে আপনি আপনার জন্য কি কি লাগবে? বললো যে আপাতত তুই কয়েক 5 পদের মিষ্টি আন, হুম একটু দামি ধরনের মিষ্টি আনতে হবে, আর কিছু গোলাপ জল, আগরবাতি, মোমবাতি আর আচ্ছা। ফুলের মালা, আচ্ছা এগুলো একটু জোগাড় কর, আমি এর মধ্যে আমি আমার প্রস্তুতি সম্পন্ন করছি। জি তো সেগুলো আনার জন্য একজন লোক চলে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে এগুলো নিয়ে আসলেন। নিয়ে এসে আলাদা একটা রুমে নিচে ওনারই নিয়ে আসা একটা কাপড় আসনের মতো, উনি সেটা বিছালেন। আর যে দ্রব্যগুলো এনেছেন, মিষ্টি বা আদার্স যে জিনিসগুলো, হুম হুম, সেগুলো উনি মোটামুটি সাজালেন। সাজানোর পর আমাকে এবং মামাকে, আর সাথে আরেকজন মামার ফ্রেন্ড ছিলেন, ওনাকে বলেন, আমি সব কিছু তৈরি করেছি, এখন আমি বসবো, আসনে বসার পর আমার সাথে যা ঘটবে সেটা আমার সাথেই ঘটবে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, আচ্ছা জাস্ট শুধু আপনাদের জায়গাটুকুতেই থাকবেন, হুম হুম, আর আমাকে টাচ করারও দরকার নেই, আমাকে ধরারও কিছু দরকার নাই, আমি যদি পড়েও যাই জাস্ট শুধু আমাকে একটু তুলে দেবেন, আর কিছু লাগবে না। মা বলল যে ঠিক আছে। এদিকে সব কিছু প্রস্তুতি সম্পন্ন করার পর ঘরের আলো নিভিয়ে দেওয়া হলো, একেবারে অন্ধকার, জাস্ট শুধু একটা মোমবাতি জ্বালানো হলো। তো ওই সময়টায় আমি একটু বেশি নার্ভাস হয়ে গেছি, ভয় পাচ্ছি যে কি থেকে কি হয়। একবার তো ভেবেছিলাম যে চলে যাই এখান থেকে, কি থেকে কি হয়ে যায়, জি পরে ফ্যামিলিগত কোনো সমস্যা হবে কিনা, বা মা ওখানে টেনশন করবে কিনা। তা আবার একটু চিন্তা করছে, না এসেই যখন পড়েছি, এত দূর যখন আসছি, একটু দেখেই যাই যে কি হয়। হুম।
তো ওইভাবেই শুরু হলো। কিছুক্ষণ তান্ত্রিক, কিছুক্ষণ কিছু মন্ত্র আর আমাদের ইসলাম ধর্মে কিছু সূরা পাঠ করতে করতে হঠাৎ উনি বেহুশ হয়ে পড়ে গেলেন, কাঁপতে কাঁপতে থাকলেন। তো ওনাকে তুলে ধরে শুধু বসিয়ে দিলেন মামা। বসিয়ে দেওয়ার পর ওনার কণ্ঠস্বরও চেঞ্জ হয়ে গেল। তো উনি তখন অন্য একটা কণ্ঠে বললেন যে তুই কে, তুই কে, কোথা থেকে আসছিস, কি করছিস, কেন আসছিস এখানে, কি চাস তুই এখানে? তো আরেকটা কণ্ঠস্বরে, তান্ত্রিকই কণ্ঠস্বর তখন দুই ধরনের হলো। এটা বলার পর চিকন ধরনের একটা কণ্ঠস্বর বলল যে আমি অমুক শ্মশান ঘাটে ওখানে যাচ্ছিলাম জি সন্ধ্যার আজানের সময়, ওখানে জি। যাচ্ছিলাম, ওনাকে দেখলাম জানালার পাশে চুল শুকাচ্ছিল। জি তো আমাকে ওই ইয়েটা দেখে ওনাকে আমার পছন্দ হলো, তাই ওনার উপর আমি ভর করেছি। তো আমি ওনাকে আপাতত ছাড়ছি না, আমি ওর সাথেই থাকবো। তো তান্ত্রিক বলে যে না, তুই তোর সাথে থাকতে পারবি না, ওকে তো ছেড়ে দিতে হবে। জি তো চিকন সুরে বললো যে না, ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না, পারলে তুই যা পারিস তুই কর, তুই তোর কাজ করে যা। হুম হুম। তো বললো ঠিক আছে, তোকে আমি ভালোভাবেই বললাম, তুই তো যাবি না, ঠিক আছে। ওদিকে তান্ত্রিক আসনে বসার আগে বলে গিয়েছিলেন যে মামিকে যেন শক্তভাবে ধরে রাখা হয়, কোনোভাবে যেন ওনার হাত পা ছেড়ে দেওয়া না হয়। ছেড়ে দিলে হয়তো এই রুমে যে আসন বাঁধা হয়েছে সেখানে এসে পড়লে সব কিছু ওলটপালট হয়ে যাবে। আর হাতের কেনি আঙ্গুলটা খুব জোরে চাপ দিয়ে ধরে রাখতে বলছিল, ওটা ধরলে নাকি শক্তিটা কমে যায় তাদের। তো এই বলার পর কার্যক্রম শুরু হওয়ার পর বলছে তোকে যেতে হবে, তুই কি চাস, তাহলে তুই কি দিলে তুই যাবি সেটা বল, সত্যি করে বল, তুই কি দিলে তুই যাবি। তো বললে অনেক চিন্তা ভাবনা করার পর চিকন সুরে আবারও তান্ত্রিকের গলা থেকে আওয়াজ আসলো, কণ্ঠস্বর ভেসে আসলো যে তাহলে আমি যাব, আমাকে কিছু দিতে হবে। সেটার মধ্যে হচ্ছে 2টা বড় ধরনের খাসি দিতে হবে, হুম। কিছু মিষ্টি দিতে হবে, আর কিছু জিনিসের নাম বললো, সেটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না। জি বলে এগুলা দিলে আমি ওকে হয়তো ছেড়ে চলে যাব। তখন মা বললো আমি তো এগুলো দিতে পারবো না, আমার তো এত অর্থ করি নেই, তোকে 2টা খাসি দিব, তুই অন্য কোনো কিছুতে যাবি কিনা সেটা বল। আচ্ছা, তারপর কি হলো আমাকে একটু বলে ফেলেন। জি তারপরে বলে ঠিক আছে, এরকম বাকবিতন্ড করার পর উনি বললেন যে ঠিক আছে, তাহলে এত কিছু যখন দিতে পারবে না, তাহলে তুই আমাকে 2টা খাসি মোরগ দিবি আর কিছু পদের মিষ্টি দিবি, এগুলো নিয়ে শ্মশান ঘাটে, আমি একটা জায়গার নাম বলবো, শ্মশান ঘাটে সেখানে রেখে আসতে হবে মাঝরাতে। জি তো বললো ঠিক আছে, মামা বললো ঠিক আছে, আমি রেখে যাব, তুই যাবি, চলে যা। তখন তান্ত্রিক বললেন যে তুই চলে যাবি, যে তুই চলে যা, তুই চলে যাওয়ার সময় কি দেখিয়ে যাবি, আমি বুঝবো কিভাবে যে তুই যে চলে গেলি। বলে তখন বললো যে চলে যাওয়ার সময় আমি একটা জিনিস ফেলে যাব। তো বললো যে ঠিক আছে, তাহলে তুই যা, তোকে আমি কালকে এগুলো সব তোর জায়গা মতো আমি পৌঁছে দিব। তো এই ঘর থেকে আওয়াজ আসলো, অর্থাৎ চিৎকারের আওয়াজ আসলো। এর মধ্যে তান্ত্রিক আবার শুয়ে পড়লেন, বেহুশ হয়ে পড়লেন। তখন স্বাভাবিকভাবে কিছুক্ষণ পর উঠে বসলেন, উঠে বসার পর তো যে ওই ঘরে গিয়ে দেখ সব কিছু মনে স্বাভাবিক হয়ে গেছে। তো মামা ওই রুমে গেলেন, ওই রুমে গিয়ে দেখলেন যে হ্যাঁ সব কিছু মামি স্বাভাবিকভাবেই আছে, শুয়ে পড়েছে স্বাভাবিকভাবে, এবং যাওয়ার সময় একটি জুতা নাকি কামড় দিয়ে রেখে গিয়েছে বাইরে ফেলে। তো কে ফেলে রেখেছে সেটার দিকে আর কেউ নজর দেয়নি। হুম এই ছিল আর কি। তো তান্ত্রিক সব কিছু ঠিক হয়ে যাওয়ার পর আমি চিন্তা করছিলাম যে এটা তো সাজানো হইতে পারে। আমি তখন একটু অবিশ্বাসী করলাম যে এটা কেমনে কি হলো। তখন স্বাভাবিক হওয়ার পর তান্ত্রিক আমাকে দিকে তাকালেন, তাকিয়ে বললেন তুই এদিকে আয়, তোর কোমরে কি? আমার কোমরে কি, সেটা তো আমার মা দিয়েছে, আমি ওখানে রাখি আর কি, কোমরেই থাকে সবসময়। তোর কোমরে যেটা আছে সেটা তো তোর মামিকেই দিতে পারিস, তোর মামিকে দিলে তো আজকে এই ঘটনা ঘটে না। এবং ওটা এটা মামাকে বলতে এটা পারিস। জানার কথা না, রাইট? জি, এটা আমি সেখানে আমি অবাক হয়েছি যে আমার কোমরে কি আছে সেটা তো ওনার জানার কথা না। আর ওনার সাথে আমার দেখাই হয়েছে সেই দিন প্রথম, জি। এর আগে কোথাও দেখা হয়নি, এর আগে কোনো কথাবার্তাও হয়নি। তো মোটামুটি এইটুক করার পর তান্ত্রিক বললো যে তাহলে ওইগুলো সব কিছু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করলে আমি সেটা শ্মশানে যেখানে রাখতে বলেছে আমি সেটা রেখে আসবো আমার লোক দিয়ে, আপনারা তো সেখানে যেতে পারবেন না, ভয় পাবেন, আমাকে দিয়ে দেন, আমরা সেখানে রেখে আসবো। এরপর উনি 4টা তাবিজের মতো দিলেন, যে 4টা 4 কোণার ঘরের 4 কোণায় দিয়ে দিতে, তাহলে আপাতত ঘরটা বন্ধ থাকবে, মামির কোনো সমস্যা হবে না। মোটামুটি এই ছিল আমার দেখা ঘটনাটি, অনেক যেটা ধন্যবাদ আপনাদের সাথে আপনাকে। শেয়ার করলাম। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুরতের FM অ্যান্ড
240 40 Bhoot FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। একদম তাই, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। এবং আমি রাস্তেল আছি আপনার সাথে, আমাদের সাথে রয়েছেন আমাদের আজকের অতিথিরা। আমরা একটা জিনিস করি, আজকে আমাদের যে টুইটারে যে পেজটা রয়েছে সেখানে আপনারা চাইলে আপনাদের প্রবলেম যা আছে, কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আপনারা লিখে পাঠাতে পারেন। আমাদের এখানে হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তিনি তার মতো করে হয়তো কোনো একটা সময়ে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা টুইটারে অ্যাকাউন্ট, আমাদের যে পেজটা রয়েছে সেই পেজটা এসে আপনারা লিখতে পারেন। কিন্তু তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাবো হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। রিসেন্টলি তার সাথে একটা ঘটনা তিনি এক্সপিরিয়েন্স করেছেন, যেটা তিনি আমাদের সাথে শেয়ার করবেন। চলুন শুনে আসি তার কাছ থেকেই। মাইনুদ্দিন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সেটা অল্প কদিনেরই। একটা মাদ্রাসার মেয়ে ও ওজিফা একটা বই থেকে জিন কিভাবে হাজির করতে হয় সেই আমলটা সে করছে। সে যখন বইটাতে দেখছে জিন হাজির করার আমলটা, তখন তো ওর ভিতরে একটা আগ্রহ জন্মে যে জিন হাজির করবে। তো প্রায় 1 মাস 1.5 মাস ওই আমলটা করেছিল, কিন্তু তার কোনো অনুভূতি আসে নাই। সে ব্যর্থ হয়েছিল, সে কিছুই দেখতে পারে নাই, সে ভুলেও গেছে। তো বিশেষ ঘটনা হয় 6-7 মাস পর, যা এখন বর্তমানে ওর অবস্থা। তো 6-7 মাস পর তার সাথে এই ঘটনা ঘটে। সে অল্প কয়েকদিন আগে তাকে রাত্রিবেলায় তার কাছে আসে এবং এসে তার নাম ধরে ডাকে, বলে যে তুমি যে আমাকে স্মরণ করতেছিলে, তুমি যে আমাকে ডাকতেছিলে, আমি আসছি, কিন্তু আমার সাথে দেখা করতে হলে, আমাকে হাজির করতে হলে তোমাকে হাজি ব্যক্তিরা যেভাবে এহরাম বাঁধে, তোমার গায়ে এভাবে এহরাম বাঁধতে হবে, চোখে সুরমা পড়তে হবে, খুশবু লাগাতে হবে এবং কাঁচা ফুলের মালা দিয়ে ঘরটাকে সাজাতে হবে। তারপরে আমি তোমার সাথে দেখা এবং হাজির নাজির কাছে থাকবো। তো এইগুলো যখন প্রায় ওকে দেখাতো, ওর বাবা মাকে সেইগুলো বলতো, ভয় পেত, কিন্তু সেইগুলো কখনো করেনি। হেরাম বাঁধে নাই, কোনো কিছুই সে করে না, কেননা এগুলো করবে না, এতটা ওর জন্য কঠিন ছিল এগুলো করাটা, এই জন্য সে করে নাই। তো বেশ কয়েকদিন বলার পর সে যখন দেখে এগুলো করে না, তখন সে এখন সেই জিনটা তাকে আঘাত করে। সে মাঝে সাঝে প্রায় দেখে যে যখন ও ঘুমাতে যায়, তার বালিশ থেকে হাত বের করে ওকে আঁচড় দেয়, দুপাশ থেকে 2টা হাত বের করে এবং তাকে খুব আঁচড় দিতে থাকে, মারতে থাকে, আঘাত করতে থাকে। প্রায় আবার এমন সময় দেখা যায়, ও বলছে যে দেহ ছাড়া শুধু মাথাটা চলে আসে, ওর মাথাটা এসে ওর মেয়েটার নাম উর্মির চুল ধরে টান দিয়ে উঠাতে থাকে, যে আমাকে যে তুমি জ্বালাইতেছো, আমাকে যে জ্বালাইছো, তুমি এখন আমাকে কেন কাছে ডাকো না? আমি তো তোমার ডাকে সাড়া দিতে চাই, তুমি কেন, আমি যে তোমাকে বললাম ইহরাম বাঁধেও, তুমি যে আমাকে স্মরণ করবার জন্য এগুলো করো, তুমি কেন করো না? আমার তো সমস্যা হইতেছে, আমার প্রচণ্ড জ্বালাতন হইতেছে, তুমি আমাকে জ্বালানোর পরে কেন আমাকে কাছে নাও না? পরবর্তীতে সে এত আঘাত, এত কষ্ট ভোগার পরে যখন আমাকে দেওয়া হয়, তখন সেখানে আমি উপস্থিত হয়ে ওকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তখন মেয়ে আমাকে প্রথম বলে যে আমি জিন হাজির করার জন্য একটা আমল করেছিলাম, যা আমার কখনো ভুলে গেছি, যা স্মরণ নেই, কিন্তু বর্তমানে এই পরিস্থিতি চলতেছে। তখন আমাদের জিন আনা হয়। তো এখন উনি বলতেছে যে আমি যাবই না, আমাকে স্মরণ করার যেহেতু হয়েছে, আমি ওর সাথে হাজির নাজির থাকতে চাই। ওকে বলে এগুলো করার জন্য, আর নতুবা ওকে আমি সমস্যা করে ফেলবো। পরবর্তীতে আবার বলছে যে ঠিক আছে, আমার নামে এরকম বক্সিয়ে দাও, কিছু গরিব মিসকিনদের খাওয়াইয়ে দাও, ঘরের মধ্যে দুয়ার মাহফিল করে দাও, এবং আমাকে আর কি আমার কাছ থেকে মাফ চাইতে বলো, ক্ষমা চাইতে বলো, তারপর আমি যাব। আর নতুবা আমি কোনো দিন ওকে ছাড়বো না, আমি ওকে আঘাত করেই যাব। ওই ওজিফা দেখে জিনা হাজির করার জন্য পরিকল্পনা করেছিল। যখন সে ভুলে গেছে, স্মরণ নেই, তখন উনি এইভাবে জ্বালাতন করতেছিল। তখন আলহামদুলিল্লাহ সামনে এইগুলো ক্ষমা চাওয়ার একটা প্রোগ্রাম করবে, জি, আশা করি যে ইনশাল্লাহ সে মুক্ত পাবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের এখানে বেশ কিছু মেসেজ অলরেডি চলে আসছে, আমি
ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আজকে যারা স্টুডিওতে উপস্থিত আছেন এই মুহূর্তে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আমার নাম সিনথিয়া অ্যানি ডি কস্তা। জি, কোথা থেকে এসেছেন আপনি? আমি এসেছি ঢাকা কেরানীগঞ্জ। ওকে, শুনি আপনার ঘটনা। আপনার সঙ্গে আপনার হাজব্যান্ডও আছেন, রাইট? জি। ওকে, জি শুনি। আমি ফার্স্টে আমার নতুন বাসার ঘটনা দিয়ে শুরু করছি। এখানে আর কি আমরা উঠার কয়েকদিন পরেই তো ফার্স্ট দেখতাম যে আমি রান্নার জন্য লবণের ঢাকনাটা আমি ওপেন করে রাখতাম যে আমার জন্য ইজি হয়। তো সেটা আমি প্রায় দেখতাম যে লবণের ঢাকনাটা মানে অফ করা। আমি তখন আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতাম যে তুমি কি অফ করছো? তো সে বলতো বন্ধ করেছে কিনা। হ্যাঁ। তো সে বলতো যে না, কই আমি তো এটা ধরেই নাই, আর আমি তো বেশিরভাগ টাইম বাসায় থাকি না, তো এটা আমি কেন ধরতে যাব। তো আমি ভাবতাম আমি হয়তো মনের ভুলে এটা বন্ধ করে রাখছি। তো তারপর দেখা যেত না প্রায় এরকম হচ্ছে। তো আর এর মধ্যে আরেকটা ঘটনা বলি, আমি রান্না করার টাইমে যখন আমি একা থাকি তখন মনে হয় আমার পিছনে কেউ আছে, এরকম একটা আমার ফিল হয়। আর হচ্ছে আমি যখন বাসায় একা থাকি তখনই বেশিরভাগ টাইম এই প্রবলেমগুলো দেখা যায়। যেমন একদিন আমি বাসায় একা ছিলাম, আমার হাজব্যান্ড ল্যাপটপটা বন্ধ করে ব্যাগের ভিতর রেখে দেন বাইরে গেছে, আমি রান্নাঘরে কাজ করতেছি। তো তখন হাজব্যান্ড আসছে, তো বাসায় আসার পরে তো ওই দেখে ল্যাপটপটা বিছানোর উপরে। তো ওই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি কি ল্যাপটপটা বের করছো? তো আমি বললাম কই না তো, আমি তো ল্যাপটপ ধরিই নি, আমি তো ওই রুমে যাই নাই। তো তখন মানে আসলে কাহিনীগুলো অন্যদিকে যাচ্ছে সেটা বুঝে যাচ্ছে। তো তারপরে হচ্ছে এরপরেই মাঝখানে দেখতাম যে আমি একা থাকলে দেখতাম আমাদের দুইটা আলমারি, তো আলমারির ভিতর থেকে নানা রকম আওয়াজ আসতো, সেটা আমি একা থাকার টাইমে। ও থাকলে তখন আর হতো না। তো আর যে ঘরটা হতো সেই ঘরটায় মানে অনেক ছবি লাগানো আছে, এমনকি আমাদের যিশুর ছবিও লাগানো ছিল। তারপরে ওই প্রবলেমগুলো হতো। তো তারপরে দেখা যাচ্ছে আমি ঘরের ভিতরে লাইট অফ করলে আমি দেখতাম যে আমার চারপাশে মানে কতগুলো ছায়া ঘুরতেছে। এরকম মানে বিভিন্ন রকমের প্রবলেম দেখা যায়। তারপরে বাসায় ওঠার কিছুদিন পরে দেখতাম কি পুরান বাসার চাবি আমাদের মানে চাবি রিংয়ের মধ্যে। তো এইটা তো এতদিন দেখি নাই, হুট করে কিভাবে চলে আসলো চাবি রিংয়ের মাঝখানে। তো আসলে এটাই ছিল আমার সেকেন্ড বাসার ঘটনা। আচ্ছা, আপনার ফার্স্টের ঘটনাটা আমরা শুনবো, সেটা কি হয়েছিল আপনি একটু শুরু থেকে যদি বলতেন আমাদেরকে। জি, আসলে ফার্স্ট যে বাসাটা নেই সেটা হচ্ছে কেরানীগঞ্জের একটু আবাসিক এলাকা ওদিকে। তো ওইদিকে মানে ভিতর দিকে একটু বন সাইডে, তো বন, তারপরে ঘাস, এরকম কাশফুল ছিল, বাগান। তো আমরা যে বাসাটা নিই ওটা হচ্ছে একদম গলির শেষ মাথায়। তো ওই বাসাটা মানে মোটামুটি সুন্দর, নতুন বাসা উঠছে। তো নেওয়ার পরে যখন ফার্স্ট দিন উঠলাম, উঠার পরেই আমাদের রুমটা মানে আমরা জিনিসপত্র নেওয়া করছি, তখন রুমের লক ঠিকই ছিল। বাট যখন আমরা উঠতে যাব তখনই দেখলাম যে মানে ভিতর থেকে বন্ধ হয়ে গেছে রুমের দরজা, সেটা ভিতর থেকে বন্ধ। ইভেন ধাক্কা দিলে মনে হচ্ছে কি ভিতরে উপরের যে লকটা থাকে সেটা বন্ধ করা। তো আমরা অনেকেই চেষ্টা করলাম, পারলাম না খুলতে। তারপরে আমার হাজব্যান্ড ট্রাই করলো, দারোয়ান ট্রাই করলো, বাট কেউই খুলতে পারতেছে না। তারপর ওই দিন আমরা ছাদে ঘুমাই। তো তারপর দিন আমরা যখন বাসায় ঢুকার পরে ওই দিন যখন রাতে ঘুমাবো, মানে রাতের বেলা তিনতলায় আমরা থাকতাম, দোতলায়, তিনতলায় কেউ থাকতো না, 2 থেকে আড়াই মাসের মতো বন্ধ ছিল। তো তিনতলায় দেখতাম নানা রকমের আওয়াজ, মানে টেবিল হাসড়ানো বা খাট টেনে নিয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে আলমারি টানছে, বাচ্চাদের দৌড়াদৌড়ি, ধূপধাপ শব্দ, এরকম শব্দ হয়ে যায়। তো আমরা রাতে কেউ ঘুমাইতে পারতাম না এরকম শব্দে, মানে রাতের বেলাও মনে হতো কেউ মশলা বাটতেছে এরকম। তো তারপরে
পরদিন আমরা দারোয়ানকে জিজ্ঞাসা করি, আচ্ছা এই 3 তলায় কি কেউ থাকে যারা, কোনো সমস্যা আছে কিনা হ্যাঁ কোনো সমস্যা এটা আছে কি? এটা এটা খুঁজে বের করার জন্য। হ্যাঁ আচ্ছা 3 তলায়, তো সে বললো যে 3 তলায় কেউ থাকে না, 2 থেকে আড়াই মাসের মতো বন্ধ, এখানে তো শব্দ হওয়ার কোনো কথাই আসে না। আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা ভাবলাম যে একটু ভাড়াটিয়াদের জিজ্ঞাসা করি যে তারা আসলে জানে কিনা, তারা শব্দ পায় কিনা। তো আমরা উপরের তলায় গেলাম, 4 তলায়। তো তারা বললো কই আমরা তো কোনো টেবিল টানি না, এত রাতের বেলা আমরা কেনই বা টেবিল খাট টানতে যাব। তো পরে 4 তলায় আরেক ফ্ল্যাটের মহিলা বলল, সে বলল কি যে তাকে নাকি 6 তলার মহিলা বলছিল যে সেরকম শব্দ শুনতে পায়, ঠিক এক্স্যাক্টলি আমরা যেগুলো শুনতে পাই সেগুলোই সে শুনতে পায়। তো তারপর সে বলল যে আমি তো এগুলো পাত্তা দিই নেই, এখন আপনারা যেহেতু বললেন এখন আমার মনে হচ্ছে আসলে কিছু একটা আছে। তো তারপরে আমরা 6 তলায় যাই ডাইরেক্ট, যে 6 তলায় কিছু হয় কি না। তো 6 তলার ওই আপু বলতেছে যে আসলে আমি অনেক দিন ধরে, আপনার ওঠার অনেক দিন আগে থেকে এই শব্দ পাই, যেন কেউ দৌড়াচ্ছে, মশলা বাটতেছে, টেবিল চেয়ার টানতেছে এরকম। তো আমরা বললাম আচ্ছা আপনি কি কাউকে কিছু বলছেন? তো বললো যে না আসলে আমার কথা কেউ বিশ্বাস করবে কিনা জানি না, এর জন্য আমরা কিছু বলি নাই কাউকে। তো তারপরে সে এরকম, আমরা ওই দিন আর কিছু বললাম না, ওই দিন বাসা চলে গেলাম। তারপর ননস্টপ এরকম আওয়াজ আসতো, আমরা ঘুমাতে পারতাম না। তো মাঝখানে দেখতাম কি যে আমার হাজব্যান্ড তো অফিসে থাকতো, মাঝখানে দেখতাম আমার ড্রেসিং টেবিলের যেটা চুম্বকের আয়না সেটা অটোমেটিক্যালি খুলে যেত, মানে খোলা মানে কি একদম ওপেন করা, টোটালি ওপেন। তো তারপরে গেটের লক খুলে যেত, ইভেন চাবি দিয়ে লক করা হলেও সেই লকটা খুলে যেত অটো। আর বেডরুমের দরজা অটোমেটিক্যালি খুলে যেত। ইভেন আমাদের পাশের রুম থেকে মনে হতো মানে একটা বয়স্ক লোক, সে তার ওয়াইফকে মারছে, ইভেন মহিলাটা চিল্লা কান্না করতেছে। তো তারপরে এই জিনিসটা ফার্স্ট শুনে আমার হাজব্যান্ড, তারপর আমাকে বলে, আমি কান পাতি, তখন আমিও শুনতে পাই। তো তারপরে ওই রুমে কিছু ছিল না আমাদের, ওই রুমে জাস্ট 2টা আমরা বিড়াল পালতাম, এইটাই। আর হচ্ছে তারপরে দেখলাম কি যে আমি সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডের অফিসে যাইতাম, আসলে বাসায় যদি এত কিছু হয় বাসায় থাকতে তো আর মন চাইবে না। তো সন্ধ্যার দিকে আমি বের হতাম, তো দেখতাম কি যে আমি জিনিস এক জায়গায় রাখছি সেটা অন্য জায়গায়, বাসায় আসার পর দেখতাম সেটা অন্য জায়গায়। যেমন টাওয়াল রাখলাম এক জায়গায় বেডরুমে, আমি বাসায় আসার পর দেখি চেয়ারে বিছানো টাওয়ালটা, মনে হচ্ছে টাওয়ালের উপরে কেউ মানে বসছে আর কি। তো তারপরে আবার দেখতাম যে বেডরুমের দরজা খোলা, ওইটা আমি এমনি ভিড়া যেতাম বাট দরজা খোলা। তো তারপরে আমি হাজব্যান্ডকে বলতাম যে এরকম এরকম, আমি তো এরকম দরজা লক করে গেছিলাম, এটা তো খোলা। ও আমাকে বলতো যে তুমি কি সত্যি লক করে গেছিলা, বা তুমি মনের ভুলে খোলা রেখে যাও নাই তো? আমি বলতাম না, আমার ঠিক মনে আছে আমি কোনটা কীভাবে রেখে গেছি। তো তারপরে দেখা যেত আমি প্রায় টাইমই তো ওর অফিসে যেতাম, সন্ধ্যার দিকে বের হতাম, সন্ধ্যা 7টা, 7:30 এরকম হবে। তো বাসার গলি দিয়ে যখন বের হতাম তখন গলিতে 3-4টার মতো ল্যাম্প পোস্ট ছিল। তো ওই ল্যাম্প পোস্টের নিচে যখন যাচ্ছি তো তখন আমি দেখলাম কি আমার পাশে, আমার সামনে আমার ছায়া, আমার পাশে আরেকটা ছায়া, আমার মতো একটা মেয়ের ছায়া। তো আমি ভাবলাম কি এটা কি আসলে আমার পিছনে কেউ আছে বা কেউ কি দাঁড়ায় আছে, তার ছায়া কিনা। তা আমি পিছনে সামনে সব দিকে লক্ষ্য করলাম, কোথাও কেউ নাই। তো তারপরে দেখলাম যে আমি নড়লে কি ওটার মুভমেন্ট হয় কি না, আমি একটু দেখার চেষ্টা করলাম। তারপর দেখলাম আমি নড়তেছি বাট সে নড়তেছে না, সে ননস্টপ দাঁড়াই আছে, কিন্তু আমি হাঁটলে সেও আমার সাথে হাঁটতেছে। আচ্ছা। তো তারপরে আমি কোনো রকমে প্রে করতে করতে আমি ওই গলি থেকে বের হই। আর আমার সাথে আমার গলায় ক্রুশ ছিল, যার কারণে সে আমার কোনো ক্ষতি করতে পারে নাই। তো আমি ওই গলি থেকে বের হই, তারপরে বাসায় আসি যখন, তখন আবারও সেই শব্দ, ইভেন দরজার লক খুলে যাওয়া, প্রতিনিয়ত এই প্রবলেমগুলো হতো।
এগুলো থেকে আপনারা সমাধান পাননি এখন? সমাধান আমরা এখনো পাই নাই। ইভেন 3 তলায় আমরা অনেকদিন দারোয়ানকে বলছিলাম যে আপনারা একটু লাইট জ্বালায় রাখবেন, লাইট জ্বালায় রাখলে ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাস্তেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়। যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির আনসারি বলছি। তো আজকে শুরুতে যে ঘটনাটা শেয়ার করব, আমার বেশ ভালো লেগেছিল ঘটনাটা। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে পটুয়াখালী থেকে জাবের ভাই। তিনি আজকে বেশ কয়েকটি ঘটনা আমাকে শেয়ার করতে বলেছেন এবং ওনার ঘটনাগুলো বেশ ভালো, এই জন্য আমি আজকে শুধু ওনার ঘটনায় শেয়ার করব। তো জাবের ভাই যেই বাসাটায় থাকে পটুয়াখালী, সেই বিল্ডিংটা ওনাদের নিজস্ব বিল্ডিং ছিল। দোতলায় পুরাটা ফ্ল্যাটে ওনারা থাকতো। তো 3 তলায় ছিল 2টা ইউনিট। একটা ইউনিটে একটা ফ্যামিলি থাকতো, আর সেই ফ্যামিলি থাকার পাশাপাশি আরেকটা ইউনিটে থাকতো একটা হুজুর। সেই হুজুরটা নাকি সেখানে বেশ নাম করা একজন হুজুর ছিল। তো জাবের ভাই আমাকে সেই হুজুরের নাম বলতে মানা করেছে, তাই আমি সেই হুজুরের নাম দিচ্ছি তসলিম। তো তসলিম সাহেব উনি নাকি মানুষের সেবা করতে, এই জন্য ওনার বাসায় নাকি মাঝে মাঝে এরকম বিভিন্ন ধরনের লোকরা আসতো এবং বিভিন্ন সেবা নিয়ে যেত এখান থেকে। তো এটা যে ঘটনার শুরুটা মানে জাবের ভাই বলে যেদিন থেকে শুরু হয়, তো সেটা ছিল কোন এক শুক্রবার বেশ কয়েক বছর আগে। তো সেদিন জাবের ভাইয়ের মা পিঠা বানিয়েছিল। তো জাবের ভাইদের ফ্যামিলির সাথে সেই 3 তলা যে হুজুর তসলিম সাহেব, ওনাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। তো জাবের ভাই মা বলতেছে যে যাবে এক কাজ কর, পিঠা যেহেতু বানাইছি হুজুরের বাসায় দিয়ে আয়। তো জাবের ভাই নাকি এরকম পিঠা হুজুরের বাসায় দিয়ে যখন মানে নামতে যাবে সিঁড়ি দিয়ে, হঠাৎ করে উনি খেয়াল করতেছে যে 3 তলায় যে আরেকটা ইউনিটে যে ফ্যামিলি থাকতো, এখান থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো উনি কিছুক্ষণ কান্নার আওয়াজ এরকম পেয়ে সঙ্গে সঙ্গে নিচে এসে পড়ে, কাউকে কিছু বলে না। তো সেদিন তো মোটামুটি ভালোভাবে পার হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে জাবের ভাই দেখতেছে যে ওনাদের আমার ফ্ল্যাটে ওনার আব্বা মা বা কেউই নাই, খালি, এবং দরজাটা খোলা। তো জাবের ভাই নাকি উনি দরজা দিয়ে খোলা এবং দিকে দেখতেছে যে ওনাদের পাশে যে ফ্যামিলি মেম্বার 2-3 জন ছিল, তারা নাকি সেই 3 তলার সেই যে ফ্ল্যাটটা আছে যেখান থেকে গতকাল রাতে বা গতকাল বিকালে যেখানে ওনার কান্নার আওয়াজ এসেছিল, সেখানে জড়ো হয়ে দাঁড়ায় আছে ওনার মানে জাবের ভাইয়ের আব্বা আম্মা। জাবের ভাই নাকি সিঁড়িতে উঠে ওইখানে যায়, দেখতেছে যে দরজাটা খোলা এবং 3 তলার সেই ইউনিটে মানে যে ফ্যামিলি থাকতো, সেই ফ্যামিলির একটা মেয়ে ছিল, বড় মেয়েটার নাম ছিল লিজা। দেখতেছে সেই লিজা মেয়েটা ভিতরের রুমে শিকল দিয়ে ওকে বেঁধে রাখা হয়েছে এবং সে প্রচণ্ড কান্নাকাটি করতেছে। এবং এটা মানে জাবের ভাইয়ের আব্বা আম্মা তাকায় ছিল এবং লিজা যিনি ছিল ওনার আব্বা মারাও খুব কান্নাকাটি করতেছে মেয়ের অবস্থা দেখে। জাবের ভাই নাকি সেই মেয়েটার কাছে যেতেই সে মেয়েটা জাবের ভাইকে উদ্দেশ্য করে বলতেছে যে তুই আসছিস, তুই তো অনেক ছোট, তোর রক্ত খেতে অনেক মজা হবে। এটা দেখার পর জাবের ভাই নাকি একটু ভয় পেয়ে যায় এবং উনি তাও অনেকক্ষণ ধরে তাকাইছিল যে আসলে লিজা উনি কি করতেছে এটা। তো জাবের ভাইয়ের আব্বা মা বলতেছে জাবের তুমি নিচে যাও, আমরা আসতেছি। এরকম তো সেই দিনের ঘটনা শেষ। ঠিক 2 সপ্তাহ কি 3 সপ্তাহ পরে ওই আন্টি মানে 3 তলা যিনি আন্টি থাকতেন, যার মেয়ে এরকম অসুস্থ, তিনি জাবের ভাইদের বাসায় আসেন এবং এসে জাবের ভাই আমাকে মানে জড়ায় ধরে খুব কান্নাকাটি করতেছে এবং বলতেছে যে ভাবি আমি তো শেষ হয়ে গেলাম, আমার মেয়েটা অসুস্থ, আপনারা তো দেখে আসেন কয়েকদিন আগে, কিন্তু এই মেয়েকে আমি মানে অনেক হুজুর দেখালাম, কবিরাজ দেখালাম, ডাক্তার দেখালাম, কারোর মাধ্যমে মেয়েটাকে সুস্থ করতে পারতেছি না, মেয়েটা অসুস্থ শুধু আপনারাই জানেন, আর এরকম কাউকে আশেপাশে কোথাও জানায়নি, এখন কী করা যায় আমাকে বলেন। তখন সেই জাবের ভাই বলে যে ওনার আম্মা বলতেছিল যে এক কাজ করেন, আমাদের 3 তলা আপনাদের পাশের ফ্ল্যাটে যে হুজুর আছে, উনি তো শুনছি এরকম মানে ভালো কাজ মানুষের সেবা করে, ভালো কাজ করে, দেখেন আপনাকে মেয়েকে যদি খারাপ কিছু আসর করে ওনার কাছে নিয়ে যেতে পারেন। তখন সেই মুহূর্তে নাকি ওই জাবের ভাইয়ের আব্বা আম্মা এবং সেই ফ্যামিলি মেম্বার যারা ছিল, যাদের ফ্যামিলির মেয়েটা অসুস্থ, তারা নাকি ওই তসলিম সাহেবের কাছে যায় এবং তসলিম সাহেবকে পুরোটা ব্যাপার খুলে বলে। তো তসলিম সাহেব বলে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি আগে আপনাদের মেয়েটাকে দেখি, আজকে বাদ এসে আমি যাব আপনাদের বাসায়, মানে সেই লিজাপুর ওনার আম্মাকে বলে দেয়। তো বাদ এসা যখন ওই তসলিম সাহেব যখন ওই অপোজিট ফ্ল্যাটে ঢুকতে যাবে, ঠিক দরজাটা খোলা হয়েছে, তসলিম সাহেব ঢুকবে, হঠাৎ করে তসলিম সাহেব ঢুকতে পারতেছে না, উনি ফিল করতেছে ওনাকে পিছন থেকে কেউ টানতেছে। তো তসলিম সাহেব উনি পিছিয়ে তাকায়, দেখে যে 2-3 বছরের একটা বাচ্চা দাঁড়ায় আছে এবং তসলিম সাহেব পাঞ্জাবি ধরে টান দিয়ে ধরে রাখছে। তো তসলিম সাহেব করলো কি, মানে এটা দেখার সঙ্গে সঙ্গে যখন বাচ্চাটাকে ধরতে যাবে, মানে পাঞ্জাবিটা যখন ছুটাতে যাবে, দেখতেছে বাচ্চাটা দৌড় দিয়ে মানে নাই, ভ্যানিশ, পুরো নাকি চলে গেছে, ভ্যানিশ দেখা যাচ্ছে না।
শুনলেন নাকি ভেসে গেছে এরকম। তো এটা দেখার পর তসলিম সাহেব আশেপাশের লোকজনকে বা দু একজন যারা ছিল ওদেরকে জিজ্ঞেস করতেছে, আপনারা কি কাউকে দেখছেন? ওরা বলতেছে যে না, আমরা তো কিছু দেখি নাই। যেটা বলার পর তসলিম সাহেব রুমের ভিতর ঢোকে এবং ঢোকার সঙ্গে সঙ্গে উনি বসে এবং বসার সঙ্গে সঙ্গে উনি দেখতেছে যে রুমের আরেকটা কোনায় ঠিক সেম বাচ্চাটা দাঁড়ায় আছে এবং সে খুব মানে কান্না অবস্থায় দাঁড়ায় আছে, মানে সে কানবে এরকম একটা ভাব। তখন তসলিম সাহেব বুঝে যে বাসাটা হয়তো কোনো একটা সমস্যা আছে। তো তসলিম সাহেব সেই লিজা আপুকে, মানে যিনি অসুস্থ, ওনাকে ডাকে, ওনার আম্মা এবং আব্বা নিয়ে আসে বসানোর পর লিজা আপুকে দেখার পর তসলিম সাহেব বলতেছে, লিজা আপু আমাকে আপনি এক কাজ করেন, একটা বালতিতে পানি নিয়ে আসেন, এখানে এনে তারপর এখানে রাখেন সামনে, দেখি কি করা যায়। তো তখন সেই বালতিতে পানি আনা হয় এবং পানির মধ্যে তসলিম সাহেবের পকেটে একটা পয়সা ছিল, সেই পয়সাটা তিনি বালতিটার মধ্যে ফেলেন এবং বালতিটার মধ্যে ফেলে উনি পানিটা খুব নাড়াচ্ছিল অনেকক্ষণ ধরে। এর মধ্যেই লিজা উনি নাকি হঠাৎ করে সেই তসলিম সাহেবকে বকা দিয়ে উঠে এবং বলতেছে যে তুই আমার কিছুই করতে পারবি না, তুই যা খুশি কর কিন্তু কিছুই করতে পারবি না, উল্টা তোর আরো ক্ষতি হবে। তো এটা বলার পরে হুজুর আর কিছুই বলে না। তিনি ওই তসলিম সাহেব উনি বালতিটা পানি দেখতেছে বেশ গরম হয়ে গেছে এবং সেই পানিটা উনি একটু তো বিজাপুর গায়ে নাকি ছিটা মারে এবং মারার পরে সেখানে যে পয়সাটা ছিল পয়সাটা তুলে লিজাপুর ওনার আম্মাকে বলতেছে যে আপনি বালতিটা নিয়ে যান, আপনার মেয়েটাকে ওনার মানে বলতেছে যে বাবা, মানে লিজাপুর বাবা উনি দেখতেছে, আপনি বালতিটা নিয়ে যান। তো লিজাপুর বাবা ওইরকম ওনার মেয়েটাকে মানে লিজাপুরকে ধরে রাখছিল এবং সেই মুহূর্তে তারপর ওনার মা তো আবার আসেন। সেই হুজুর বলতেছে লিজাপুর আম্মাকে, দেখেন এখানে যে পয়সাটা আছে পয়সাটা আমি বেঁধে রাখছি সুতা দিয়ে, এটা ওর গলায় ঝুলাই দিচ্ছি, গলায় আপনিও বেঁধে দেন, কোনো সমস্যা নাই, আমি দেখতেছি কি হয় এবং কালকে বাদ আসর আমি আসবো এবং কিছু কিছু জিনিস আপনারা অবশ্যই রেখে দিবেন। তো বলতেছে যে প্রথমটা রাখবেন হচ্ছে গিয়ে ধূপ রাখবেন এবং একটা মোমবাতি রাখবেন এবং একটা পাঠার রক্ত রাখবেন, যেভাবে পারেন এটা রাখবেন কালকে বাদ আসর। তারপর নাকি সেই হুজুর উনি চলে যায় এবং চলে যাওয়ার সময় নাকি সেই লিজাপুর নাকি ওনাকে বাবার হুমকি দিয়ে যাচ্ছিল এবং ওনাকে জোরে জোরে হাসতেছিল। তো এটা দেখার পর যাই হোক হুজুর উনি চলে যায়। তো পরের দিন বাদ আসর হুজুর আসার পরে উনি লিজাপুর আব্বা আমাকে বলতেছে যে আগে আপনার দরজা জানলা সব আটকে রাখেন আর মোমবাতিটা নিয়ে আসেন, আর গতকাল যে আপনার মেয়ের গলায় পয়সাটা ছিল পয়সাটাকে আমাকে দিয়ে যান, তারপর আপনার লিজাকে নিয়ে আসেন। তো সেরকম ধূপ পাঠা রক্ত এরকম সবই তো অ্যারেঞ্জ করা হয়। তাই কিছুক্ষণের মধ্যেই সেই লিজা আপু উনি আসেন। তো আসার পরে হুজুর যেটা মানে লিজাপুর দিকে অনেকক্ষণ ধরে তাকায় ছিল এবং হুজুর বলতেছে মানে লিজাপুর সাথে কথা বলতে যাচ্ছে কিন্তু উনি কথা বলতে চাচ্ছিল না। তো একটা পর্যায়ে সেই লিজাপু যখন উনি বসেছিল তো হুজুর করলো কি ওই লিজাপুর সামনেই মোমবাতিটা ধরায় এবং ধরানোর পর উনি অনেকক্ষণ ধরে নাকি সূরা পড়তেছিল এবং সূরা পড়ার একটা পর্যায়ে সেই হুজুর মানে যে মোমবাতিটা ছিল সেটাকে মানে বারবার ফু দিচ্ছিল। তো এমন টাইমে হঠাৎ করে একটা কালো ছায়া নাকি লিজাপুর পাশে আসে এবং যখন পাশে আসে তখন নাকি বেশ বিকট শব্দ করে কালো ছায়াটা আসে। এটা দেখার পরে সেই হুজুর বলতেছে যে তুই এতক্ষণ লাগলো তোর আসতে, তো বল তুই কেন মেয়েটাকে কষ্ট দিচ্ছিস। তখন সেই কালো ছায়াটা বলতেছে যে না, আমি ওকে কষ্ট দিচ্ছি মানে আরও দিব এবং ওর বাপ মাকে আমি শেষ করে ছাড়বো, আমাকে রক্ত দে, আমি রক্ত খাবো, আমি ওর বাপ মার রক্ত খাবো। এটা বলার পর হুজুর বলতেছে এগুলো করা মানেটাকে আমাকে একটু বল যে কি সমস্যা। সেই কালো ছায়া কিছুই বলবে না, সে বলতেছে যে না আমি রক্ত খাবো মানে রক্ত খাবো। এটা বলতে না বলতেই নাকি সেই কালো ছায়াটা লিজাপুর আম্মা মানে চুল ধরে একটা বাড়ি মারে দরজার মধ্যে এবং সেখান দিয়ে নাকি মানে যতটুকু অন্ধকার ছিল মোমবাতিগুলোতে দেখা যাচ্ছিল যে লিজাপুর আমার মাথা ভিজে গেছে রক্তে এবং সেখান থেকে ফ্লোরে যে রক্ত পড়া মানে কালো ছায়াটা চেটে চেটে খাচ্ছে। এটা দেখার পর নাকি তসলিম সাহেব সেই কালো ছায়াটাকে কোনো একটা সূরা বা কিছু দিয়ে থামানোর পরে সেই কালো ছায়াটা এরপর লিজাবুর আব্বাকে নাকি মারতে যাবে। এমন সময় তসলিম সাহেব ওনার হাতে যে পয়সাটা ছিল সেটা মোমবাতির উপর আগুনের উপর রাখে এবং কালো ছায়াটা চিৎকার দিয়ে উঠে বলতেছে যে আমাকে কষ্ট দিস না, তোরা কি চাস। তখন সে তসলিম সাহেব বলতেছে আমি কিছুই চাই না, এই মেয়েটাকে তো কষ্ট দিতে পারবি না। তো এটা বলার পরে তো সেই কালো ছায়া কিছুই বলে না, সে বলতেছে যে না
আমি এই মেয়েকে আমি কষ্ট দিব এবং ওই দুইজনকে কষ্ট দিব। এরকম বলতে বলতে তারপরে ওই কালো ছায়াটা বলতেছে না, আজকে আমি আর কথা বলবো না, আমি চলে যাব, আমি আবার কালকে আসবো। তো অনেক রিকোয়েস্ট করা ওকে থাকার জন্য, কিন্তু কালো ছায়া এরকম মানে থাকতেই চাচ্ছিল না। তখন অনেক বলার পরে সেই কালো ছায়াটা বলতেছে যে লিজা আমার রাফিকে মেরে ফেলছে, লিজার বাপ মা আমার রাফিকে মেরে ফেলছে, এই কথাগুলো বলতেছে। তখন হুজুর বলতেছে কি হয়েছে বল, সে কালো ছায়াটাকে বলতেছে। তো কালো ছায়াটা বলতেছে যে এই লিজা রাফি নামে একটা ছেলের সাথে বহুদিন ধরে ওর একটা প্রেমের সম্পর্ক ছিল এবং ওদের মধ্যে অবৈধ মিলামেশা ছিল দেখে একটা বাচ্চা ওর পেটে আসছিল লিজার। তো এটা যখন লিজার আব্বা আমার শুনতে পায় তখন তারা এই বাচ্চাটাকে মেরে ফেলে। তো মেরে ফেলার পরে তারপর তারা রাফিকে ওদের লোকজন দিয়ে অনেক মারধর করে এবং রাফি 10-12 দিন হসপিটালে থাকার পর মারা যায়। তো তখন সেই কালো ছায়াটাকে হুজুর বলতেছে যে রাফি মারা গেছে, তোর সমস্যা কি, তোর সাথে রাফি কি সম্পর্ক? তখন সেই কালো ছায়া বা জিন মনে হয় যেটা ছিল, তো সে বলতেছে যে রাফির সাথে আমি 26 বছর ধরে ছিলাম এবং রাফির সাথে আমি সবসময় থাকতাম এবং সেই রাফি যখন মারা যায় আমি প্রচণ্ড কষ্ট পাইছি, কারণ আমি ওকে অনেক ভালোবাসতাম। সেই কালো ছায়াটা বা জিনটা সম্ভবত এটা বলতেছিল। তো তখন সেই হুজুর বলতেছে যে এখন কি করতে হবে? তো কালো ছায়াটা বলতেছে এখন কিছুই করার নাই, আমার রাফিকে মারছে লিজার আব্বা আম্মাকে আমি শেষ করব। এটা ওরা পাপের বোঝা নিয়ে ঘুরতেছে এবং তারা রাফির এবং লিজার বাচ্চাটাকে মারছে, হত্যা করছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু ওরা কেন রাফিকে মেরে ফেললো? তখন সে হুজুর বলতেছে দেখ রাফিকে কি মারলো, তো হসপিটাল থেকেই মারা গেছে, 10-12 দিন তো হসপিটালে ছিল। তখন সে কালো ছায়াটা আবারও বলতেছে যে না, ওনারা লিজার আব্বা আম্মা এই মারার ব্যবস্থা করছে, মারধর করছে লোকজন দিয়ে, এখন আমি আর থাকবো না, এটা বলি কালো ছায়াটা চলে গেছে, সঙ্গে সঙ্গে চলে গেছে। তখন সে হুজুর তো একটা হতমমেন্টটা শুনে এবং হুজুর জিজ্ঞেস করে ওই লিজার আব্বা আম্মাকে আসলে কি আপনি এই কাজটা করছেন? তখন ওরা স্বীকার করে যে হ্যাঁ আমরা আসলে এই কাজটা করছিলাম, আমরা ছেলেটাকে পছন্দ করতাম না, তো এখন কি করা, আমার মেয়েকে বাঁচান। তো সেই হুজুর বলতেছে যে না, কোনোভাবে আপনার মেয়েকে আমি বাঁচাতে পারবো না, এই কালো ছায়াকে মানে কালো ছায়া যে জিনিসটা দেখছেন এটা আসলে একটা জিন, সেই জিনটা লিজার ক্ষতি করতেছে এবং সে লিজার মধ্যে ঢুকে গেছে, তো এখন আমার আর কিছু করার নাই। তো অনেক বলা বলির পরে সেই হুজুর হুজুরের পা ধরতে পারে, শেষ পর্যন্ত বাধ্য হয় লিজা পুরা ওনার আব্বা আম্মা। তখন হুজুর বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি কোনো সিউরিটি বলতে পারবো না যে আসলে আপনার মেয়ে সুস্থ হবে নাকি, কালকে আবার আমি আসি, এই একই সময় আসবো, দেখি কিছু করতে পারি কিনা। তো লিজা নাকি তখন অজ্ঞান হয়ে যায়, ওনাকে সেন্স ছিল না, ওনাকে আবার ভিতরে নিয়ে যাওয়া হয়। পরের দিন আবার সেই হুজুর তসলিম সাহেব উনি যায় এবং যাওয়ার পরে লিজাপুকে আবার সামনে আনা হয়, ঠিক আগের জিনিসগুলো মোমবাতি এগুলো সব কিছু আনা হয়। তারপর আজকে আবার সেই কালো ছায়াটা আসার পর আবার সেই অকথ্য ভাষা সে গালাগালি শুরু করে যে আমাকে আবার কেন ডাকলি, আমি তো একবার বলছি যে ওর থেকে আমি কখনো যাব না, আমি ওর ক্ষতি করেই ছাড়বো। তখন সেই কালো ছায়াকে হুজুর বলতেছে, তসলিম সাহেব উনি বলতেছে দেখ যেটা আবার হয়েছে, ওরা আসলে নিজেদের ভুল স্বীকার করতে পারছে, এখন ওরা রাফির কাছে ক্ষমা চাবে, এখন কি করতে হবে বল। তখন সে কালো ছায়াটা বলছে রাফি তো মারাই গেছে, হ্যাঁ, আর এই ক্ষমা আমি গ্রহণ করতে পারবো না। তখন সেই কালো ছায়াটাকে অনেক বোঝায় হুজুর, মানে সেই ঘন্টাখানিক ধরে সে বোঝাচ্ছিল দেখ যেটা হয়েছে, এই মেয়েটাও মাফ চাবে, রাফির আব্বা আম্মা মাফ চাবে, এখন তুই এদেরকে আর কোনো ক্ষতি করিস না, মেয়েটা জীবন বাঁচা, কারণ এই মেয়েটাকে তো রাফিও ভালোবাসতো। এটা বলার সঙ্গে সঙ্গে নাকি সেই কালো ছায়াটার থেকে নাকি একটা কান্নার আওয়াজ আসতেছিল, মানে প্রচণ্ড জোরে জোরে কান্না করতেছিল এবং সে কালো ছায়াটা বলতেছে যে রাফি অনেক কষ্ট পেয়ে মারা গেছে, কষ্ট আমি নিজের চোখে দেখছি। তো এটা বলার পর সে রাফির কসম টসম খাওয়ায় নাকি সেই তসলিম সাহেব, তিনি বলে যে ঠিক আছে যে রাফির কসম তুই যা বলবি সেটাই হবে, কিন্তু তাও তুই ওদেরকে সেফে রাখবা, আমি ওর মেয়েটার উপর থেকে চলে যায় এবং ওর বাবা আমাকে কষ্ট দিস না। তো এরকম অনেক বলা বলির পর সেই কালো ছায়াটা বলে যে ঠিক আছে, 2টা কাজ করতে হবে, একটা এতিমখানার নাম দেয়, বলতেছে ওই এতিমখানায় একটা ছাগল দিবি, যাতে হুজুরকে বলে যে ছাগল দেবে যাতে ওই এতিমরা পেট ভরে খেতে পারে, এবং রাফির বাবা মার কাছে গিয়ে এই লিজার বাবা মার ক্ষমা চাইতে হবে, লিজার সহ যাবে, ক্ষমা চাইতে হবে। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, ক্ষমা চাবে, তারপর তুই তো কোনো সমস্যা করবি না বাবা, এটা এটা বলতেছে যে তুই যদি এরপর সমস্যা করিস তাহলে কি করবে। তখন সে কালো ছায়াটা বলতেছে যে আমি রাফির কসম খেয়ে বলতেছি আমি কোনো সমস্যা ওদের আর করবো না। তো তারপরে বলতেছে লিজাও তো এরকম অসুস্থ, কারণ লিজাও সুস্থ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, সেই কালো ছায়াটা বলে। তারপর নাকি কালো ছায়াটা এরকম ওই পাঠার যে রক্তটা ছিল ওইটা কালো ছায়াকে দেওয়া হয়, সে নাকি এটাও চেটে খাচ্ছিল এবং একটা পর্যায়ে নাকি কালো ছায়াটা হঠাৎ করে নিজে থেকে চলে যায়
এবং চলে যাওয়ার পর তারপরে সেই তসলিম সাহেব উনি তো মানে বলেই দেয় যে এরকম ছাগল দেন, আর ওই দেখেন রাফির ফ্যামিলির কাছে মাফ চাপচাম, দেখেন ওরা যদি ওরা মাফ করে তো আপনার এরকম সমস্যার সমাধান হবে। সেই হুজুর এবং তসলিম সাহেব এবং সেই লিজার আব্বা মনোরা নাকি এরকম রাফির বাসায় এরকম যায় এবং মাফ চায়, যদি অনেক সমস্যা হচ্ছিল ওনাদের, তারপর নাকি অনেকভাবে ওরা মনোবিরা নাকি মাফ চাপ চায় এবং এর জন্য ক্ষতিপূরণ ওদের দিতে হয় এবং এতিমখানাতেও ছাগলের অবস্থা করে দেয়। তো এরকম 15 দিনের মধ্যেই কাজটা করে এবং করার পরে লিজা যিনি ছিলেন, লিজা উনি সুস্থ হয়ে ওঠেন এবং এই তো সমস্যার সমাধান তো হয় ওনাদের। তো যেহেতু জাবের ভাই আমাকে ঘটনাটা পাঠিয়েছে, উনি আমাকে বলেছে আসলে যে ওনাদের বাসায় যে তসলিম সাহেব যে হুজুরটা আছে উনি নাকি এরকম বিভিন্ন রকমের কেস নাকি উনি হ্যান্ডেল করে। তো মাঝে মাঝে নাকি জাবের ভাই উনি নাকি যখন ফ্রি থাকে তখন তিনি সেই হুজুরের কাছে যায় এবং তিনি কিছু কিছু ঘটনা শুনে। তো আজকে এটা ছিল ওনার প্রথম ঘটনা যেটা জাবের ভাই আমাকে শেয়ার করেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সামনে ওনার আরও কিছু ঘটনা আছে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। চলে যাব আরও একটি ঘটনায়, যদি ভালো লাগে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম লিসনার্স, রিয়াদ ফেরদৌস বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সবাই ট্যুর দিতে ভালোবাসি, কারণ নতুন নতুন অভিজ্ঞতা আমাদেরকে রোমাঞ্চিত করে। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে যায় যা কখনো ভোলার মতো না। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন চন্দন মল্লিক। তো সরাসরি ঘটনায় চলে যাই। সময় তখন 2019 সাল, জানুয়ারি মাস। খুব শীত পড়েছে। উনি তখন অনার্স 3য় বর্ষের ছাত্র। তো একদিন ওনারা 2 বন্ধু মিলে প্ল্যান করলেন যে কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাবেন। তো যাই হোক, ওনাদের কারোই কক্সবাজার যাওয়ার আগে কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। জায়গাটা ছিল তাদের জন্য একদম নতুন। তারা সবাই খুব আনন্দিত। তো ভোর 5টার দিকে ওনারা বাসা থেকে বের হলেন, সকাল 9টার দিকে ওনাদের গাড়ি। যাই হোক, সন্ধ্যার নাগাদ ওনারা কক্সবাজার পৌঁছালেন। সারাদিন জার্নিতে ওনারা বেশ ক্লান্ত ছিলেন, তাই কক্সবাজারে পৌঁছানোর পরে ওনাদের প্রথম টার্গেট ছিল ভালো একটি হোটেল বের করা। যাই হোক, ওনারা হোটেল খুঁজতে থাকলেন। খুঁজতে খুঁজতে সমুদ্রের ধারে একটি হোটেল পেলেন। হোটেলটি ওনাদের বেশ পছন্দ হলো, কারণ হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখা যায়। আর ওনাদের একটি টার্গেট ছিল যে এমন একটি রুম নেবে যে রুম থেকে রাত্রেবেলা সমুদ্র দেখা যাবে। চাঁদের আলোতে সমুদ্র রাত্রেবেলায় বেশ ভালোই লাগে। তো যাই হোক, হোটেলের ভিতরে ঢুকে ওনারা যখন রিসেপশনিস্টের সাথে কথা বললেন, তো সামনের দিকে একটি রুম ওনারা চাইলেন, কারণ এটা ওনাদের আগে থেকে টার্গেট ছিল। তো রিসেপশনিস্ট ওনাদেরকে বললো যে সব রুম বুকিং হয়ে গেছে, তো সামনের একটা রুম খালি আছে, এটা আসলে দেয়া যাবে না, আপনার ভিতরের দিকে অন্য রুমগুলো নেন, ভালো রুম আছে। তখন ওনারা খুব বিরক্ত হয়ে গেলেন এবং বললেন যে সামনের রুম খালি আছে কিন্তু দেবেন না, রুম কি আগে থেকে বুকিং দেয়া নাকি? তো ওনারা এটাও বললেন যে ওনারা জাস্ট একদিনের জন্য এসেছেন এবং কালকে সকালেই চলে যাবেন। তো আজকে রাতটার জন্য রুমটা পেলে আমাদের জন্য খুব ভালো হয়। তো রিসেপশনিস্ট ওনাদেরকে রুম কোনোভাবেই দিতে চাচ্ছিল না। তারপরে ওনারা অসম্ভব রিকোয়েস্ট করলেন। অনেক রিকোয়েস্টের এক পর্যায়ে রিসেপশনিস্ট ওনাদেরকে বলতে গেলে রুম দিতে বাধ্য হলেন। তো যাই হোক, তিনি ওনাদেরকে চাবি দিলেন এবং ওয়েটারকে বললেন যে ওয়েটারের সাথে রুমে যেতে। তো যাই হোক, ওনারা লক খুলে রুমে প্রবেশ করলেন। রুমে ঢুকে লাইট জ্বালিয়ে ওনারা বুঝতে পারলেন যে আসলে এখানে অনেকদিন হয়তো কেউ থাকে না। তো ওয়েটার রুম পরিষ্কার করে দিলেন, সবকিছু ঠিকঠাক করে দিলেন, যেটা দেওয়ার সেটা দিয়ে দিলেন। তো ওনারা রুমে ঢুকে পরিষ্কার ফ্রেশ হলেন, তারপর একটু নাস্তা খেয়ে রেস্ট নিয়ে সমুদ্র দেখতে বের হলেন। তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, সন্ধ্যা না বেশ রাতেই হয়ে গিয়েছিল। তো ওনারা অনেকক্ষণ ঘোরাঘুরি করলেন সমুদ্রে। তো রাত 10টার দিকে ওনারা হোটেলে ফিরে এলেন। রাতের খাওয়া দাওয়ার পরে ওনারা যেহেতু বেশ ক্লান্ত ছিলেন, সবাই ভাবলেন যে শুয়ে পড়বেন। তো যাই হোক, ঘুমানোর আগে বারান্দায় কিছুক্ষণ ওনারা আড্ডা দিলেন। এরপর রুমের ভিতরে যে ওনারা দরজা বন্ধ করে দিলেন এবং কম্বলমুড়ি দিয়ে শুয়ে পড়লেন। তো রুমের বর্ণনা দিতে গেলে যেটা বলতে হয় যে অনেক বড় একটা রুম ছিল এবং মাঝখানে একটি বড় খাট, এবং ওনারা 3 বন্ধু এক খাটে ঘুমাচ্ছিলেন। খাটটা ছিল রুমের একদম মাঝখানে। খাটের ঠিক সামনেই ছিল একটি জানালার সামনে বারান্দা, আর বারান্দা দিয়ে সবকিছু দেখা যায়। এবং বারান্দা দিয়ে বাইরের
লাইট বাইরের যে রাস্তার যে আলো থাকে সে আলো বারান্দা দিয়ে প্রবেশ করে। রুমটা বেশ হালকা আলোকিত ছিল। যাই হোক, প্রত্যেকের মতো শুয়ে আছে, কেউ মোবাইলে ফেসবুকিং করছে, কেউ তার যার মতো গান শুনছে। তো আনুমানিক রাত 12:30 মতন ফোন টিপতে হঠাৎ একজন খেয়াল করলেন যে পানির সদৃশ্য কিছু একটা ওনার নাকের মধ্যে এক ফোঁটা পড়লো। তো যাই হোক, 1 ফোঁটা 2 ফোঁটা করে একটা পানির মতো জিনিস কেন জানি পড়ছে। ওনার 3 জনেরই ঘুম ভেঙে গেল এবং ওনার 3 জনে অবাক হলেন যে কি ব্যাপার, হোটেলে এরকম ভাবে পানি পড়ছে কেন মাথার উপর থেকে। যাই হোক, এ কথা বলার পরে ওনারা 3 জনে উপরের দিকে তাকালেন। উপরের দিকে তাকানোর পরে যে ওনারা যেটা দেখলেন, আসলে সেটা দেখার জন্য ওনারা একদমই প্রস্তুত ছিলেন না, যা আসলেই কোনো মানুষের পক্ষে চিন্তা করা সম্ভব না। ওনারা দেখলেন যে সাদা কাপড় পরা বিভৎস চেহারার একটি মানুষ, একটি মেয়ে, ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। তার জিহ্বা বের করা, তার চোখ রক্তের মতো লাল, আর একটা গঙ্গানির মতো শব্দ হচ্ছে মুখ থেকে। মোবাইলের আলোতে দেখেন যে মেয়েটির পা থেকে রক্ত পড়ছে। ওনারা 3 জন ভয় চিৎকার করে উঠলেন। ওনার এক বন্ধু রাকিব সাথে সাথে বেডের পাশে থাকা লাইট সুইচটি অন করার চেষ্টা করলেন, কিন্তু লাইট জ্বললো না। এবং ওনারা একটা জিনিস অবাক হয়ে গেলেন যে ওনাদের মোবাইলে ফ্ল্যাশ লাইটও জ্বলছে না, শুধু স্ক্রিনের যে হালকা আলো সেটাতে ওনারা দেখছেন, আর রাস্তার যে আলোটা ছিল রুমে পড়তো। মেয়েটি ফ্যানের উপরে ঝুলছে, ফ্যানের সাথে দড়ি দিয়ে ঝুলছে এবং ভয়ঙ্কর শব্দ করছে। এবার ওনারা টের পেলেন যে রুমের আশেপাশে অনেক ছায়ামূর্তি, পুরা রুমটাতে অসম্ভব ছায়ামূর্তি, যেগুলোর মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু আশেপাশে দিয়ে হাঁটছে, চারিদিকে হাঁটছে এবং মেয়েটা মাঝখানে ঝুলছে, এটা ওনারা পরিষ্কার বুঝতে পারছেন। ওনাদের 3 জনের এমন একটা অবস্থা হলো যে ভয়ে ওনাদের মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, পুরো শরীর অবশ হয়ে গিয়েছে। অনেকগুলো ছায়ামূর্তি হাঁটছে, ঘুরছে, অনেক মানুষ, এই রুমের মধ্যে প্রচুর মানুষ থাকে ওনারা দেখে যেটা মনে হলো। তো যাই হোক, ওনার এক বন্ধু হঠাৎ করে আয়াতুল কুরসি পড়া শুরু করলেন জোরে জোরে। তো যখন দোয়া পড়া শুরু করলেন, কিছুক্ষণ পরে দেখলেন যে ছায়ামূর্তিগুলো আস্তে করে কেমন জানি ভ্যানিশ হয়ে গেল এবং মেয়েটাও যেটা ঝুলেছিল ফ্যানের সাথে সেটাও আর নাই, এবং রুমের লাইটগুলো জ্বলে উঠলো। ওনারা এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বের হয়ে গেলেন, কারণ ওনারা বুঝলেন যে এই রুমে আসলে কোনোভাবেই থাকা সম্ভব না। তো যাই হোক, ওনারা সরাসরি রিসিপশনে চলে গেলেন। সেখানে অন্য একজন লোক বসা ছিল, আগে যে রিসিপশনিস্ট ছিল উনি ছিলেন না। তো ওনারা সব ঘটনা খুলে বললেন, কিন্তু উনি কিছুতেই বিশ্বাস করলেন না। উনি রিসিপশনিস্ট একটা কথা বললেন, এটা আপনাদের মনের ভুল। যাই হোক, ওনাকে আর খুব বেশি কিছু বললো না, কারণ ওনারা আসলে রুমটা জোর করেই নিয়েছিলেন। যাই হোক, এরপর রিসিপশনিস্ট ওনাদেরকে আরেকটি রুম দিলেন ভিতরে রাতে থাকার জন্য। তো ওনারা সারা রাত পরে একটি রুমে গেলেন, বাট ওনাদের কারোই ঘুম হলো না, কারণ এরকম একটা অভিজ্ঞতা পরে আসলে ঘুমাওয়া সম্ভব না। তো সকালবেলায় ওনারা যখন চেক আউট করবেন, তখন ওনাদের এক বন্ধু মনে হলো যে আসলে ঘটনাটা কি এটা জানা দরকার। তো উনি যাওয়ার সময় দারোয়ানকে জিজ্ঞেস করলেন যে আসলে ওই রুমে আমরা গতকাল ছিলাম, ওই রুমে আসলে কি কোনো ঘটনা আছে বা কোনো কিছু কি আছে। প্রথমে যদিও উনি আসলে বলতে রাজি হয় না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পরে তিনি বললেন যে আজ থেকে 2 বছর আগে এই রুমে একজন মহিলা উঠেছিলেন। এই মহিলাটি ওই হোটেলে মাঝে মাঝে আসতেন এবং ওই স্পেসিফিক ওই রুমটাতেই উনি উঠতেন। একদিন সকালে ওনার ঝুলন্ত রাশ পাওয়া যায় রুমের ভেতর থেকে। সারা রুমে অনেক তন্ত্রমন্ত্র বই ছিটানো ছিল, অনেক ছোট ছোট হাড্ডি কঙ্কালের গোড়া ছিল। সম্ভবত ওই মহিলা ওই রুমে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করত, যার পরিণতি হিসেবে তার এই দশা। তো যাই হোক, এই জন্য এই হোটেলের কর্তৃপক্ষ ওই রুমটি বেশিরভাগ সময় বন্ধ রাখতো, কারণ কোনো অতিথি আসলে ওই রুমে বেশিক্ষণ টিকতে পারতো না বা থাকতে পারতো না। তো যাই হোক, এটা ছিল আজকে আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকের ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর অবশ্যই আপনারা চিঠি লিখে জানাবেন আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।